যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। আন্দোলন এখনো শেষ হয়নি, দ্বিতীয় পর্যায়ে রয়েছে, বলছেন ডক্টর মঈন খান। নির্বাচন নিয়ে এখন টালবাহানা শুরু হয়েছে, বলছেন তারেক রহমান। সচিবালয়ে আন্দোলন, সরকারের সিদ্ধান্তের ব্যাপারে নতুন তথ্য। এবং সর্বশেষ জানাবো, রাসেলস ভাইপার সাপের কামড়ে প্রাণ গেল 2 কৃষকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতেই আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারো আসে বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা প্রশংসনীয়। তিনি সুষ্ঠু গণতান্ত্রিক রূপান্তরের জন্য সাধারণ নির্বাচন অত্যাবশ্যক বলে মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিচ্ছে: সংস্কার, ঘাতকদের বিচার এবং সাধারণ নির্বাচন। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে অগ্রগতি অর্জন সহ অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে সরকার। পূর্ববর্তী সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। যুব সমাজের উদ্যোগে আমি দায়িত্ব নিয়েছি, কারণ তারা চায় দেশে স্থিতি ফিরুক, সমস্যার সমাধান হোক, বলেন অধ্যাপক ইউনূস। তিনি আরও বলেন, গত 10 মাসে আমাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা জাপান দিয়েছে, এজন্য আমি জাপানের প্রতি কৃতজ্ঞ। এই সফর মূলত একটি কৃতজ্ঞতা প্রকাশের সফর। অধ্যাপক ইউনূস তারো আসুকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান, যেন তিনি সরাসরি পরিবর্তনগুলো দেখতে পারেন। আসু এবং তার সঙ্গে থাকা কয়েকজন জাপানি সংসদ সদস্য বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়বে। বাংলাদেশ আশা করছে আগামী আগস্টের মধ্যে আলোচনা সম্পন্ন করে সেপ্টেম্বরের মধ্যে এই চুক্তি সই হবে। চুক্তি সই হলে জাপান হবে বাংলাদেশে প্রথম ইপিএ স্বাক্ষরকারী দেশ। প্রধান উপদেষ্টা জাপানি সংসদ সদস্যের কাছে রোহিঙ্গা শরণার্থী সংকটের কথাও তুলে ধরেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানাতে জাপানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বে অন্য কোনো শরণার্থী সংকটের মতো নয়। তারা অন্য কোনো দেশে যেতে চাইছে না, তারা অন্য কোনো দেশে যেতে চাইছে না, তারা শুধু নিজেদের ঘরে ফিরতে চায়। আন্দোলন এখনো শেষ হয়নি, দ্বিতীয় পর্যায়ে রয়েছে, বলছেন ডক্টর মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আজকে নয়াপল্টনে মহাসমাবেশ তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে। আপনার নেতৃত্বে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করেছিল। দেশের তরুণ ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাই আগস্টে আমাদের প্রথম বিজয় হয়েছে। আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি। আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশকে গণতন্ত্রের রূপ দিতে হবে। অবিলম্বে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। জনগণ চায় গণতন্ত্র। আমরা সরকারকে সেই জন্য সহযোগিতা করেছি, সহযোগিতা থাকবে। কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। না হলে বিক্ষুব্ধ তরুণ সমাজের আন্দোলনে কিন্তু অন্তর্বর্তী সরকার পালাতে পারবে না। তিনি বলেন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি 15 বছর ধরে জেল জুলুমের শিকার হয়েছে। এটা সরকারকে উপলব্ধি করতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, করেছি, করব। আওয়ামী লীগের সময় যেমন গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ করেছি, তেমনি রাজপথে থেকে গণতন্ত্রকে উদ্ধার করব। নির্বাচন নিয়ে এখন টালবাহানা শুরু হয়েছে, বলছেন তারেক রহমান। নির্বাচন নিয়ে এখন টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। অল্প সংস্কার না বেশি সংস্কার, এই নিয়ে টানাপোড়েন চলছে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণই বিএনপির ক্ষমতার মূল উৎস জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় না থাকলেও বিএনপি জনগণের উন্নয়নের কথা সবসময় চিন্তা করে। বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আর কথা বলার রাজনীতি নয়, এখন বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের সময়। দেশের বহুল জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের আর পিছিয়ে থাকতে হবে না। সচিবালয়ে আন্দোলন, সরকারের সিদ্ধান্তের ব্যাপারে নতুন তথ্য।
সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফেরার পর বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে যান ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম সালেহ আহমেদ সহ কয়েকজন সচিব। তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে আগের দিন কর্মচারীদের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। এদিকে আজ বুধবার দুপুরে সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারীরা নেতারা বিষয়টি নিয়ে ব্রিফ করেন। প্রধান উপদেষ্টা গতকাল রাতে জাপান সফরে গেছেন। এম সালেহ আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি তার কাছে তুলে ধরবেন। সেই অনুযায়ী এই মাসে সচিবালয়ের আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর আগামী মাসের শুরুতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের দাবি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত আসতে পারে। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিবদের বৈঠকের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করে আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। দাবির বিষয়টি নিয়ে গতকাল ভূমি সচিবের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের জন্য কর্মসূচি স্থাপন করেছিলেন কর্মচারীরা। আজকের পরিস্থিতি সচিবালয় আন্দোলনকারী কর্মচারীদের ব্রিফ করবেন কর্মচারী নেতারা। রাসেলস ভাইপার সাপের কামড়ে প্রাণ গেল 2 কৃষকের। কুষ্টিয়ায় 6 ঘন্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে 2 কৃষকের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম। বুধবার গভীর রাতে দৌলতপুর উপজেলার গবরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে আশরাফুল হোসেন কালুকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর 4:30টার দিকে তার মৃত্যু হয়। মৃত আশরাফুল হোসেন কালু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গবরপাড়া গ্রামের নারা ফকিরের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। এদিকে বুধবার সকাল 10:30টার দিকে কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রামের একটি কলা বাগান থেকে কামরুল পরামানিক নামের রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা 11:30টার দিকে তার মৃত্যু হয়। মৃত কামরুল পরামানিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রামের করিম পরামানিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। নিহত কামরুলের ভাতিজা বিপুল পরামানিক বলেন, আমার চাচা সকালে মাঠে যান। মাঠে কলার বাগানে কাজ করা অবস্থায় রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। এই সময় সাপটি মেরে হাতে নিয়ে বাড়ি চলে আসেন চাচা। রাসেলস ভাইপার সাপের কামড়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় 11:30টার দিকে তার মৃত্যু হয়। এদিকে মৃত কালুর স্বজনরা বলেন, গভীর রাতে আমবাগানে গিয়েছিলেন কালু। এই সময় রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সকাল 5:30টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টা নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম বলেন, রাসেলস ভাইপার সাপের কামড়ে 2 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।